বেআইনি নির্দেশনা দেব না, কোনো দলের পক্ষেও কাজ নয় বললেন সিইসি। ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না বললেন সালাউদ্দিন। অকাল বোধনের মাধ্যমে নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভঙ্গের মাধ্যমে শুরু হলো দুর্গোৎসব। কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন। রূপদিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। সুপেয় খাবার পানির নিশ্চিতকরণে মোরেলগঞ্জে খাসপুকুর সংস্কারের দাবি। মিয়ানমারের নাগরিকদের ভিসা ফ্রি প্রবেশাধিকার দিল মালয়েশিয়া। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বেআইনি অন্যায় নির্দেশনা দেব না, আপনারাও কোনো দলের পক্ষে কাজ করবেন না বলে নির্বাচন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ নির্বাচন ভবনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। সিইসি বলেন, আমি পরিবারের প্রধানের জায়গায় থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। আমরা অনেক দেখা অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। অনেকগুলো দেখা যায়, অনেকগুলো দেখা যায় না। আমাদের উপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বরাবর বলেছেন ঐতিহাসিক নির্বাচন করব। আমরা অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে আইন মেনে কাজ করব। আমরা অন্যায় নির্দেশনা দেব না, বেআইনি নির্দেশনা, কারো পক্ষে কাজ করার নির্দেশনাও দেব না। সঠিক কাজটি সঠিকভাবে কাজ করার নির্দেশনাই দিব। নিরপেক্ষভাবে কাজ করার জন্য এ সময় তিনি কর্মকর্তাদের হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করতে বলেন। কর্মকর্তারা হাত তুলে সেই শপথ করেন। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এ সময় নির্বাচন কমিশন সচিব ও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না, এই দেশে চেতনার ব্যবসাও আর চলবে না। আজ কুমিল্লা বিএনপির কাউন্সিলে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। 71-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা বলি শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। জুলাই চেতনা যেন কেউ বিক্রি করতে না পারে। তিনি আরো বলেন, ভাষণে আর আশ্বাসে আমরা সীমাবদ্ধ থাকব না। আমরা ভাষণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসব। মানুষ এখন ভাষণ আর শোষণ সংস্কৃতি বিশ্বাস করে না। আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। মিস ইনফরমেশনের জবাব দিতে হবে। নেতাকর্মীদেরকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে বলে তিনি বলেন, অপতথ্য এবং মিথ্যা অপপ্রচার দিয়ে কেউ যেন জনসাধারণকে বিভ্রান্ত করতে না পারে। তরুণ বন্ধুদের সোচ্চার থাকতে হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ভক্ত প্রাণের অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে দেবী দুর্গার আগমন ঘটেছে। বেলতলায় দেবীর বোধনের মাধ্যমে আজ ষষ্ঠী তিথির সূচনা হয়েছে। কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মন্দিরে মণ্ডপে। সন্ধ্যাকালে বেলতলায় মূলত অকাল বোধনের মধ্য দিয়েই দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বোধন ঘট স্থাপন ও বন্দনা পূজা করা হয়েছে। আগামীকাল মহাষষ্ঠীতে মাকে বরণ করে নিতে আরাধনায় মেতে উঠছে বাংলার সনাতন ধর্মবিশ্বাসীরা। এদিকে যশোরে শারদীয় দুর্গোৎসবের সার্বিক বিষয় অবহিত করতে আজ লালদিঘির পাড়ে শ্রী শ্রী হরি মন্দিরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ। লিখিত বক্তব্যে জানানো হয়, 28 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে যৌথভাবে পূজা উদযাপন পরিষদ জেলা শাখা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। লালদিঘির পাড়ে হরিসভা মন্দিরে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে প্রতিটি মন্দিরের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হবে। যশোরের কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, আজ বিকেলে শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে উপজেলা জমিয়তে সুববানে আহলে হাদিস বাংলাদেশের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। যশোর জেলা জামায়াতে সুববানে আহলে হাদিসের সভাপতি শাইখুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন হয়।
যশোরের রূপদিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি হল রুমে আয়োজক সংগঠনের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে এই কার্যক্রমের উদ্বোধন হয়। বিকেলে 5টা পর্যন্ত চলা এই ক্যাম্পে স্থানীয় 2 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, স্থানীয় শিল্পকলা একাডেমিতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। বক্তারা বলেন, সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা। লেখনীর মাধ্যমে সাংবাদিকরা সত্য উদ্ঘাটন, দুর্নীতি উন্মোচন ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, যার ফলে আমাদের দেশে সাংবাদিকদের কাজের ক্ষেত্রটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। গত 2 দশকে 68 জন সাংবাদিককে জীবন দিতে হয়েছে, আহত হয়েছেন শত শত সাংবাদিক। বাগেরহাটের মোরেলগঞ্জের 4 লাখ মানুষের সুপেয় খাবার পানি নিশ্চিতকরণের কর্মশালা সরকারিভাবে খাস পুকুর সংস্কার পিএসএফ নির্মাণ করে এখনই পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ বেসরকারি উন্নয়ন সংস্থা ড্রপ অ্যাক্সেস প্রকল্পের আয়োজনে খাস পুকুর ও পিএসএফ এর প্রবেশাধিকার বিষয়ে সিএসও সিবিও প্রতিনিধিদের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মাইলের পর মাইল পায়ে হেঁটে ও নৌকায় করে পানি সংগ্রহ করছেন গ্রামের সাধারণ মানুষ। পিএসএফ না থাকার কারণে সরাসরি পুকুর ও খাল থেকে পানি নিয়ে ফুটিয়ে পান করছে স্থানীয় গ্রামবাসী। এতে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যশোরের সারসার উলাশিতে মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, আজ সকালে নাভারণ সাতক্ষীরা মহাসড়কের সারসা উপজেলার উলাশি গিলাফলে মানববন্ধন করেন তারা। মনির সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। গত 24 সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে মামলা করা হয়। বর্তমানে তিনি জেল হাজতে। ঝিনাইদহে খালের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের রিপন মণ্ডলের 5 বছর বয়সী ছেলে লামিম হোসেন তার মামাতো ভাই পার্শ্ববর্তী আরুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের 7 বছর বয়সী ছেলে আপনকে সাথে নিয়ে দোগাছি গ্রামের খালে ছিপ নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। খালের স্রোতে পানিতে ভেসে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোরের অভয়নগরে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমাদের প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা জানিয়েছে, যশোর জেলা পূর্ব শাখা শিবিরের উদ্যোগে শনিবার দুপুরে নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমানুল্লাহ সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করে যশোর জেলা ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা সেবা কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। আজ সকালে হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মোহাম্মদ আহসান হাবিব। এ সময় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে এইচটিসির জন্য 116 ফ্যাক্টর ইনজেকশন ভায়াল প্রদান করা হয়, যা হিমোফিলিয়া রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ব্যবহৃত হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মিয়ানমারের পাসপোর্টধারীদের 14 দিনের জন্য ভিসা ফ্রি প্রবেশ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এই সিদ্ধান্তের ফলে 2 দেশের মধ্যে ভ্রমণ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, আগামী 1 অক্টোবর থেকে বৈধ পাসপোর্টধারী মিয়ানমারের নাগরিকদের মালয়েশিয়ায় স্বল্পমেয়াদী সামাজিক সফরের জন্য ভিসার প্রয়োজন হবে না। তারা সর্বোচ্চ 14 দিন পর্যন্ত ভিসা ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন। তবে বিবৃতিতে জোর
জোর দিয়ে বলা হয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত অভিবাসন কর্মকর্তাদের বিবেচনার উপর নির্ভর করবে, অর্থাৎ ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি পাওয়া যাবে এই ধরনের কোনো নিশ্চয়তা নেই। বিষয়টি স্পষ্ট করে দূতাবাস বলেছে, এই কর্মসূচি কেবল পর্যটকদের ভ্রমণের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। যাদের অবৈধভাবে মালয়েশিয়া থেকে যাওয়ার অভিপ্রায় নেই, মালয়েশিয়া উদ্দেশ্যে যাত্রার আগে মিয়ানমারের ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে বলে জানিয়েছে দূতাবাস। এছাড়া ভ্রমণকারীদের অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি, হোটেল বুকিং কিংবা আবাসনের ঠিকানার প্রিন্টিং কপি, বিমানের ফিরতি টিকিট এবং অন্তত 1000 মার্কিন ডলার সমানি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।